শুরু করছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত নাগরিকের প্রতিদিনকার আলোচনা অনুষ্ঠান বলা না বলা। আবারও আলোচনা এসেছে জাতীয় পার্টি। কদিন পরপরই আলোচনা আসে, নানান রকমের নাটকীয় ঘটনা জাতীয় পার্টিতে একের পর এক ঘটছেই। 2 সপ্তাহের ব্যবধানে আবারও শীর্ষ পদে রদবদল করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব হোসেন মোহাম্মদ এরশাদ। জনাব এরশাদ সাহেবের রাজনৈতিক অবস্থান এবং দলের মধ্যে বিভিন্ন সিদ্ধান্ত এবং দলের মধ্যে বিভিন্ন রকমের তৎপরতার ফলে তার সিদ্ধান্ত যে প্রতিনিয়ত পাল্টায়, এটি নতুন কিছু নয়। সবশেষ তিনি তার ভাই জিএম কাদের সাহেবকে কো চেয়ারম্যান করেছিলেন। আরেকজন কো চেয়ারম্যান হচ্ছেন তার স্ত্রী রওশন এরশাদ। সপ্তাহ দুয়েক আগে তিনি জনাব জিএম এরশাদকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেন, কো চেয়ারম্যানের দায়িত্ব থেকে, সংসদের উপনেতার দায়িত্ব থেকে, এমনকি প্রেসিডিয়ামের সদস্য তিনি ছিলেন। তখন রওশন এরশাদ বেগম রওশন এরশাদ তিনি জাতীয় পার্টি কো চেয়ারম্যান হয়েছেন, বিরোধী দলের সংসদের উপনেতা হয়েছেন। তার মানে হচ্ছে এরশাদের পরের স্থানে ছিলেন রওশন এরশাদ। এই 2 সপ্তাহ পরে আবারও চলে আসলেন জনাব জিএম কাদের। এই যে স্ত্রী এবং ভাইয়ের মধ্যে বিরোধ বা তাদের মধ্যে দলের মধ্যে যে উপদলীয় কোন্দল, তার কারণে এইসব ঘটনা ঘটছে বলে গণমাধ্যমে নানা রকমের খবর এসছে। তবে যেভাবে তিনি সিদ্ধান্ত নেন তাতে করে এটি একটি জনসম্পৃক্ত রাজনৈতিক দল বলার চেয়ে অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে এটি কি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমরা তাই আজকে আলোচনার বিষয়ে নাম রাখেছি জাতীয় পার্টি প্রাইভেট লিমিটেড। আলোচনার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি জনাব মঈনুদ্দিন খান বাদল এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব মীর আব্দুর সবুর আসদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনারা যারা দেখছেন নিশ্চয়ই আমাদের আলোচনায় অংশ নেবেন এবং মতামত দেবেন, নিশ্চয়ই প্রশ্ন করবেন আমাদের নেতাদেরকে। যার দল তাকে দিয়ে শুরু করি, জনাব মীর আব্দুর সবুর আসদ। দলে এই যে ঘন ঘন পরিবর্তন এবং একবার এই পক্ষ আরেকবার ওই পক্ষ সামনে আসছে এবং দলের যিনি প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ তিনি এক এক সময় এক এক দলের চাপের মুখে নতি স্বীকার করে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন বলে বলা হচ্ছে গণমাধ্যমে। আসলে কি ঘটছে ভিতরে? আসলে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ তার জীবনটাই বিচিত্র। দিনহাটা থেকে সেনা জন্মগ্রহণ করেন এবং আপনি সেনাবাহিনীর প্রধান হয়েছেন। সেনাবাহিনীর প্রধানের পরবর্তীতে উনি রাষ্ট্রপতি হয়েছেন। ওনার এই দীর্ঘ জীবনে উনি কোনো কিছুই উনি হয়তো ওইভাবে ওন করেননি, কিন্তু আল্লাহর রহমত হয়েছে উনি চলে এসেছেন। আপনি পাকিস্তানে উনি আটকা পড়া ছিলেন, সেখান থেকে উনি বাংলাদেশে ফেরত এসেছেন। বঙ্গবন্ধু ওনার চাকরির রিইনস্টেট করেছে। পরবর্তীতে ওনার আর্মিতে যোগদান করার পরে ওনার স্ত্রী বেগম রওশন এরশাদ তার সাথে দীর্ঘদিনের সাথী, এবং একসময় উনি বলেছিলেন, দেখো আমরা একদিন সেনাবাহিনীর প্রধানের বাড়ি দেখিয়ে বলেছিলেন যে আমরা এই বাড়িতে থাকব। পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব ক্ষমতা থাকা অবস্থায় উনি চলে গেলেন দেহরাদুনের ট্রেনিংয়ে। সেই ট্রেনিংটাও বিচিত্র। সেই ট্রেনিংটা উনি গেছেন নিজে গাড়ি চালিয়ে, বাংলাদেশ থেকে দেহরাদুন পর্যন্ত গিয়েছেন, প্রায় 1000 কিলোমিটার রাস্তা। সেখানে তার সঙ্গী ছিলেন বেগম রওশন এরশাদ। তাদের এই দীর্ঘ সম্পর্কে এবং আমরা জাতীয় পার্টি করার সময় প্রায় প্রতিকূল পরিবেশেই আমরা জাতীয় পার্টি করে এসেছি, অদ্যাবধি করছি। আমাদের যখন জাতীয় পার্টি গঠিত হয় এটা বিভিন্ন নামে, জাতীয় জোট থেকে জাতীয় পার্টি হয়েছে। এবং এরশাদ সাহেব জাতীয় পার্টি উনি ক্ষমতায় এসেছেন বা তাকে ক্ষমতা আসতে বাধ্য করেছেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার, কিন্তু তিনি 82 সালে ক্ষমতা এসেছেন। 84 সালে উনি নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু তখন দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমি একটা বৈশিষ্ট্যগুলো বলি, উনি নির্বাচন দিয়ে ব্যারাকে চলে যেতে চেয়েছেন, কিন্তু তখন নির্বাচনে অংশগ্রহণ করেনি। পরে 86 সালে উনি 1 জানুয়ারি পার্টি গঠন করেন এবং সম্ভবত 5-6 মাসের মাথায় উনি নির্বাচন দেন। সেই নির্বাচনে একমাত্র বিএনপি ছাড়া প্রায় সবগুলো দল অংশগ্রহণ করে। সেই নির্বাচনে উনি ক্ষমতায় আসেন এবং উনি সামরিক শাসন প্রত্যাহার করেন। এবং উনি সেদিন বলেছিলেন সংসদে যে এটাই শেষ সামরিক শাসন, আর এই দেশে সামরিক শাসন আসবে না। তারপরে উনি রাষ্ট্রভাষা বাংলাকে বিশেষ করে আইন করেন সংসদে। ওনার বৈচিত্র্য জীবনের মধ্যে
উনি এর আগে মিজানুর রহমান চৌধুরী ছিলেন একসময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পরবর্তীতে রওশন এরশাদ ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 111-এর পরে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো বিভিন্ন সময়ের এবং ব্যাপার, এই কিছুদিন আগে এখন এত ঘন ঘন রদবদলের কিছুদিন কারণে আগে জিএম কাদেরও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজনের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, আবার সিদ্ধান্তের পরিবর্তন তার প্রয়োজন হয়েছে, মানে 2 সপ্তাহের মধ্যে কি প্রয়োজন হলো? সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এখন ওনার প্রধানমন্ত্রী ছিলেন আপনি কয়জন? উনি যখন রাষ্ট্রপতি তখন ওনার প্রধানমন্ত্রী প্রথম ছিলেন, প্রধানমন্ত্রী না তো আপনার প্রধানমন্ত্রী স্ট্যাটাসে আতাউর রহমান ছিলেন, তারপরে মিজানুর রহমান চৌধুরী ছিলেন, তারপরে মিজানুর রহমান চৌধুরী ছিলেন, তারপরে মওদুদ সাহেব ছিলেন, তারপরে কাজী জাফর আহমেদ ছিলেন। ইতিহাস আসাদ ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে এখন এই ঘন ঘন পরিবর্তনের কারণ কি? নিশ্চয়ই সেটা আপনি বলবেন, তার আগে একটু আমি জনাব মনিউদ্দিন খান বাদল আপনার কাছে আসতে চাই। জাতীয় পার্টির এই রাজনীতি সেটা জন্ম থেকে এই পর্যন্ত সব আপনার দেখাশোনা জানা বোঝা, কিন্তু এখনকার যে ঘটনা, এই যে ঘন ঘন ভাই এবং স্ত্রীর মধ্যে যে পরিবর্তনটা আমরা দেখছি, তারপরের স্থানে কে থাকবেন, একবার ভাই একবার স্ত্রী, একবার ভাই একবার স্ত্রী, এবং এই দুজনের নীতিতে দলের মধ্যে দুটা ভাগ আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, নানান চাপ তাপের কারণে সিদ্ধান্তগুলো নেন। এটা কি শুধু দলের ভিতরের চাপের ব্যাপার নাকি বাইরের কোনো ব্যাপারও আছে? আমি এই ব্যাপারে কোনোই মন্তব্য করব না, তার কারণ আমার আগে যিনি বলছিলেন ওনাকে আরো বলার সুযোগ দেন। উনি তো ইতিহাস বলছেন, আমার তো দরকার হচ্ছে বর্তমানের বিষয়টা জানা। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, আমি একটা কথাই খালি বলবো, সেটা হলো কোনো একটা পার্টি যদি স্ট্রাকচারে ওই পার্টির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়, পার্টিগুলো তো সুপার স্ট্রাকচার, ওই পার্টির অস্তিত্ব থাকবে না, আপনি যতই চেষ্টা করেন। ধরেন মুসলিম লীগ সবচেয়ে বড় পার্টি ছিল, কিন্তু জনগণের যাপিত জীবনে যখন মুসলিম লীগের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, মুসলিম লীগ ইভাপোরেটেড ইন দ্য স্কাই, এটাই নিয়ম। সুতরাং জাতীয় পার্টির প্রয়োজনীয়তা যদি স্ট্রাকচারে থাকে, তাহলে কে আসলো, কে গেল, কে পরিবর্তন হলো, জাতীয় পার্টি উইল স্টে। আর যদি মনে করেন প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে বা ফুরিয়ে যাবে, তাহলে এই সমস্ত রদবদলগুলো বড় কথা না। ফুরিয়ে গেলে আপনি এক্সিস্টেন্সের প্রশ্ন আসবে। আমি এই কথাটা থিওরিটিক্যালি বললাম, নট স্পেশালি অ্যাবাউট জাতীয় পার্টি। আমি জাস্ট মনে করি যে জাতীয় পার্টির স্ট্রাকচারে প্রয়োজনীয়তা থাকলে আপনারা এই ধরনের রদ বদল, সিদ্ধান্তহীনতা যে নামেই বলেন, এরপরও পার্টিটি থাকবে। আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে, সেই প্রয়োজনীয়তা কি ফুরিয়ে গেছে? আমি যেটা বলবো সেটা হলো, এই ব্যাপারেও আমার মন্তব্য না নেওয়াটা বাঞ্ছনীয়, কিন্তু যখন প্রশ্ন করছেন তখন আমি একটা কথা বলি, সেটা হলো যে একদম এই মুহূর্তে জাতীয় পার্টি ইজ ডেফিনেটলি প্লেয়িং এ রোল, আপনার ভালো লাগুক খারাপ লাগুক। আমি ধরেন তিনটা সংসদে আমি জাতীয় পার্টিকে পেয়েছি, সেখানে আমি বলবো যে ডেফিনেটলি রাষ্ট্রীয় উত্থান পতন, সরকারের উত্থান পতন, এইগুলোতে দে আর প্লেয়িং এ রোল। এখনো সেই কারণেই এই ধরনের না, যে দে আর প্লেয়িং এ রোল এখনো পর্যন্ত করছে। তারা সংসদে এখন বিরোধী দল। আমি গতবার যখন সংসদে, দশম সংসদে, দে প্লেড এ রোল, তাদের অনেক সংসদ বেশ সক্রিয় ছিলেন, খাটুনি করে চেষ্টা করে। বল ভাই, সংসদ জায়গাটা আসবে, একজন ফোনে অনেকক্ষণ আছে, লাইনটা কেটে যেতে পারে, ফোনটা নিয়ে আপনার কাছে আসছি। কে আছেন ফোনে, কোত্থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমি নেত্রকোনা থেকে হুমায়ুন বলছি। জি।
আমার প্রশ্নটা হলো যে প্রতিদিন এই সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান সকালে এক কথা বলে বিকালে এক কথা বলতেছে, এতে করে কি মানুষের জাতীয় নেতৃবৃন্দের প্রতি আত্মবিশ্বাস কমতেছে না বাড়তেছে? জি। রাজনীতি। ধন্যবাদ আপনাকে। আরো একজন ফোনে আছেন, তার প্রশ্নটা নিয়ে নিব। কে বলছেন, কোত্থেকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে বলছিলাম, নেসার আহমেদ। জি জি, প্লিজ বলেন। আমার সম্মানিত দুইজন রাজনীতিকের কাছে প্রশ্ন, বিগত রাজনৈতিক বাংলাদেশের অঙ্গনে জাতীয় পার্টিকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি। সর্বশেষ যে পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান, জাতীয় পার্টি কি নিঃশেষের দিকে নাকি নতুন কোনো দিগন্তের সূচনা করতে যাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। শেষ প্রশ্নটা যদি বাতল ভাই বলেন, সেটা কি নতুন কোনো দিগন্তের সূচনা করছে রাজনীতিতে? যেমনটা আপনি বলছিলেন, আপনার সরকারের বা বিভিন্ন দলের সাথে তাদের সম্পর্ক, আপনি বলছেন যে জাতীয় পার্টি একটি উত্থান পতনের ক্ষেত্রে ভূমিকা পালন করছে, রাজনৈতিক উত্থান পতন, ক্ষমতায় উত্থান পতন, পালাবদল, সেক্ষেত্রে ভূমিকা পালন করছে। সেই দিক থেকে জাতীয় পার্টি কি এই পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে, এই ধরনের পরিবর্তন? দেখুন, এগুলো তো যতগুলো প্রশ্ন, এই প্রশ্নের সোজাসাপটা উত্তর নেই। যেমন একটা কথা বলি, বাঙালির জীবনে, আমাদের দেশের জীবনে এত বয়স্ক রাজনীতিবিদ কেউ ছিল না। 90 বছর, আর বঙ্গবন্ধু মারাই গেছেন 55 বছর বয়সে। পার্থক্যটা এবার দেখেন, এটা কত বেশি। এই বয়সে মানুষের শারীরিক অবস্থা, তো সারা বিশ্বের বিজ্ঞানেই বলবে শারীরিক অবস্থা নড়বড়ে হয়ে যায়। এইখানে দেখার প্রশ্ন হলো যে, আমি অবশ্যই কারো মৃত্যু কামনা করি না, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ নিশ্চিতভাবেই একজন বয়স্ক লোক, এখন বোধহয় কিছুটা অসুস্থ বটে। উনি যদি অনুপস্থিত থাকেন, তাহলে ওনার যে বাকি নেতৃবৃন্দ, তারা দলটাকে গুছিয়ে কতটুকু এগোতে পারবেন, সে মন্তব্য আমি এই মুহূর্তে করতে পারবো না। কিন্তু আমি আমার ওই পুরনো কথায় ফিরে যাব, যে প্রশ্নটা আপনি করলেন বা একজন দর্শকও করেছে, যে এরকম সকাল বিকাল জাতীয় নেতৃত্ব সম্পর্কে জনগণের আস্থা থাকবে কিনা। ওই দেখুন, ওই আস্থাহীনতার সংকটও আমি যেটা বললাম, দল হিসাবে ফুরিয়ে যাওয়ার সংকট সৃষ্টি করতে পারে। সো আমার বক্তব্যটাকে যদি আমি ছোট করি, তাহলে জাতীয় পার্টি পার্লামেন্টে ডেফিনেটলি তার একটা ভূমিকা রেখেছে, এটাকে আপনার অস্বীকার করার কোনো জো নেই। আর আমাকে কারো ভুল বোঝার কারণ নেই, আমি হোসেন মোহাম্মদ এরশাদের আমলে সবচেয়ে বেশি দিন জেল খেটেছি, 18 মাস। সুতরাং আমার সাথে মধুর সম্পর্কের কোনো ব্যাপার নেই। আমি জাস্ট বলছি, এই ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, জাতীয় পার্টি কয়টা সিট এখন আপনাদের? 22টা। এখন মহিলা সহ 26টা, মহিলাদের 26টা। আমাদের যারা বাম, আমাদের 3, 2, 5, আমি 6-7টা। ঠিক আছে, তো একটা প্রশ্ন তো আসবেই, আমি তাদের অবস্থান কত কারণ, আমি একটা বলছি যে আমি 7 বা আমার দলের আমি 1 সিটের মালিক। আমি যখন হার্শ কোনো মন্তব্য করব 26 সিটের মালিকের বিরুদ্ধে, তখন এটা প্রতিক্রিয়া হয়। তো সেই কারণে বলছি যে জাতীয় পার্টি সংসদে একটা ভূমিকা রেখেছে, কিন্তু বাইরের স্ট্রাকচারে, জনজীবনে সেই জায়গার ভূমিকাটা নিয়ে প্রশ্ন, সেই জায়গার ভূমিকাটা তারা ধরে রাখতে না পারলে
কঠিন হবে। জি, আমরা বোকায়ের প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরবো, শুনি বোকা কি বলতে চায়। আমার প্রশ্নটা হইল, কি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের সাথে জাতীয় পার্টির কি মিল আছে? সেটা অবশ্য ভালো কথা, কারণ আবহাওয়া পূর্বাভাস অনেক ক্ষেত্রেই মেলে না, বলা যায় না কখন কি হবে। রোদ বললে বৃষ্টি আসে, বৃষ্টি বললে রোদ ওঠে, এই টাইপের। এখন এই যে জাতীয় পার্টির ঘন ঘন রদবদলের অবস্থান, জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের সিদ্ধান্ত পাল্টানো ঘন ঘন, সেগুলো নিয়ে একদম সাধারণ মানুষের মধ্যে যে ধারণা, সেটা আপনি ভালো করে জানেন। আমি আবার ফিরে আসি যে প্রশ্নটা শুরুতে আপনাকে করেছিলাম, এই যে জিএম কাদের এবং রওশন এরশাদের মধ্যে যে বারবার পরিবর্তনগুলো, কর্তৃত্ব এবং তারপরের স্থান, দ্বিতীয় স্থান, তিনি না থাকলে তার অবর্তমানে যিনি নেতৃত্ব দেবেন সংসদে এবং বাইরে, সেই জায়গায় ঘন ঘন পরিবর্তনের ক্ষেত্রে আপনি দলের একজন শীর্ষ পর্যায়ে নেতা, প্রেসিডেন্ট সদস্য, ভিতরের সমস্যা দুর্বলতা আপনার জন্য বলার সমস্যা, এটা আমরা বুঝতে পারি। কিন্তু এটুকু কি বলা যায় যে এটা তো রাজনীতির বিভিন্ন কৌশল থাকে ভিতরে বাইরে, ফলে একবার স্ত্রী একবার ভাই, এইভাবে তিনি একটা ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন দলের মধ্যে, ঐক্য টিকে রাখার জন্য? আসলে আপনি আমাকে অনেক সুযোগ করে দিচ্ছেন, সেজন্য আপনার ধন্যবাদ। এরশাদ সাহেবের আরো, আপনি অতীত না বলি তাহলে বর্তমান না থাকলে ভবিষ্যৎ আসবে না। এরশাদ সাহেব যেভাবে বিনা বিচারে 6 বছর জেল খেটেছে, এরশাদ সাহেব যেভাবে জেলখানা থেকে দুইবার 5টা সিটে নির্বাচিত হয়েছে, এরশাদ সাহেব 5 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এরকম সিদ্ধান্তহীনতার মধ্যে, তখন তাকে যেই তাকে বা ট্রেন মিস করার ক্ষেত্রে ট্রেনে ধরে রাখার মতো, তার সাথে তার স্ত্রী বেগম রওশন এরশাদের যে ভূমিকা এবং অন্যান্য দলের নেতৃবৃন্দের যে ভূমিকা, সেটাকে অস্বীকার করার কিছু নাই। এরশাদ সাহেব একটা ভালো টিম নিয়ে আছে এবং উনি যা করে বুঝে শুনে করে। আমার প্রশ্নকর্তা যে বলেছিল, যে প্রথম প্রশ্নকর্তা বলেছিল যে এরশাদ সাহেব পরিবর্তন করে। আচ্ছা আপনি বলেন, খালেদা জিয়া আজকে কোথায়? বঙ্গবন্ধু হাসপাতালে, বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে। উনি তো যাবে না বলেছে, উনি গেছে না। এখন আওয়ামী লীগ আবার চিন্তা করছে যে উপজেলা, ইউনিয়ন এবং পৌরসভা মার্কা ছাড়া ভোট করার জন্য। পরিবর্তন হচ্ছে না। সবাই রাজনীতির শেষ কথা বলে কিছু নাই। আজকে বাংলাদেশ আজকে বাংলাদেশ জাসদ হয়েছে আমার বাদল ভাই তো একটা আসলে বাংলাদেশের জাতীয় নেতা, চমৎকার বলে, সংসদেও তার পারফর্ম খুব ভালো। আজকে কি আমরা যেদিন বাংলাদেশ জাসদ হবে তার 7 দিন আগে কি আমরা কখনো চিন্তা করতে পারছি বাংলাদেশ জাসদ হবে? এবং ওনারা যে প্রথম মিডিয়াতে যে কথা বলেছে, বাড়াবাড়ি করেছে, সেটা তো ওনারাই বলেছে, তাই না? অতএব রাজনীতিতে পরিবর্তন হবে এবং পরিবর্তন যে এখন এটাই চূড়ান্ত, শেষ পর্যন্ত আমাদের চেয়ারম্যান অনেক বিচক্ষণ, উনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এবং উনি যেটা সিদ্ধান্ত নেবেন আমরা দলীয় নেতা কর্মীরা তা মেনে নেবেন এবং মেনে নেওয়ার কোনো বিকল্প নেই। কারণ ওনার যে গঠনতন্ত্রের 20-এর ধারা আছে, সেখানে এটা মানতে আমরা বাধ্য। আমি আর একটা কথা বলি, যেমন আপনি মনে করেন আমরা 5 জানুয়ারি নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে, আমরা নির্বাচন করেছি এবং 34টা সিট পেয়েছি। আমরা বিরোধী দলের এই 5 নির্বাচনের জায়গায় একটু থামালাম, আমি একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরছি। কে আছেন, কোত্থেকে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে রওনা বলতেছি। জি বলেন। জাতীয় পার্টি ভদ্রলোকের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। বলেন। এরশাদ সাহেব মাঝে মাঝে গত 2 সপ্তাহ আগে কাদের সাহেবকে বাদ দিলেন, আবারও ওনাকে পুনর্বহাল করলেন। আবার পরবর্তীতে পুনর্বহাল করলো। আবার দুদিন আগে ওনার অবর্তমানে উনি প্রেসিডেন্ট, চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে। এটা কি উনি নিজের ইচ্ছায় করতেছেন না কোনো প্রেসারে এটা পড়ে করতেছেন? ধন্যবাদ আপনাকে। আমি যতটুকু আমার চেয়ারম্যানকে জানি, এরশাদ সাহেবকে জানি, উনি সিদ্ধান্ত নিজেই নেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি বরাবরই একটু অ্যাগ্রেসিভ থাকেন। সেক্ষেত্রে অনেকের সাথে আলোচনার প্রয়োজন মনে করেন না, সেই কারণে উনি সিদ্ধান্ত নেন, এটা আমি জানি। আর যেহেতু চেয়ারম্যান সাহেব, আমাদের দল মূলত চেয়ারম্যান কেন্দ্রিক, চেয়ারম্যানের 9 বছর শাসনামল কেন্দ্রিক আমাদের দল মনে করেন চেয়ারম্যানের যে 6 বছর জেল খাটা কেন্দ্রিক আমাদের দল। তার ওনার বিরুদ্ধে যেই ওনার কথাই শেষ কথা না, ওনার সাথে বিগত সরকারগুলো যে বৈরী আচরণ করেছে, সেই তুলনায় তো আমরা সরকারের সাথে সমঝোতা করে আমরা ওনার নেতৃত্বে আমরা
96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করাতে সহযোগিতা করেছি। নিশ্চয়ই। আমরা তো কখনো সরকারের অংশীদার হয়েছেন কখনো এরপর। আমরা পজিটিভ পলিটিক্সের বাইরে নেই। আমরা মনে করি বাংলাদেশ এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতি জি। উনি বরাবরই করে আসছেন এবং সেই ক্ষেত্রে অনেক কথা হইতে পারে। জি। আমরা কিন্তু একটা জিনিস বিশ্বাস করছি, বরাবরই বিশ্বাস করছি, এখনো করি, অতীতও করেছি, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে যে কারচুপি হয় হ্যাঁ। সেই ক্ষেত্রে বলার কিছু থাকে না, আমরা নীরবে সহ্য করতে হয়। কারণ এই জন্য দলীয় সরকারের অধীনে এই নির্বাচন কারচুপি সমর্থন করেন। অনেকে নিয়ে কারচুপি করতে হয়। জি বাদল আপনার কাছে একটু ফিরতে চাই। ওই জায়গাটায় এই যে দলের ভেতরের নানান টানাপোড়েনের মধ্যে দিয়ে তিনি তার কর্তৃত্ব ব্যবহার করে ঘন ঘন পরিবর্তন বলি, ভারসাম্য বলি, সেগুলো রক্ষা করার একটা চেষ্টা করছেন। এটা কি শুধুই দলের অভ্যন্তরীণ ব্যাপার নাকি বাইরের ফ্যাক্টরও কাজ করতে পারে? আমি একটা কথা বলি, সারা বিশ্বে আরো বহু জায়গায় উদাহরণ আছে, তবে এই দক্ষিণ এশিয়া বা ভারতবর্ষে উদাহরণটা খুব প্রকট। এখানে বিভিন্ন দলগুলো, মাইনাসিং দ্য লেফট পার্টিস, বিভিন্ন দলগুলো ব্যক্তিকেন্দ্রিক অবস্থান নিয়ে বিকশিত হয়েছে। ইভেন ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পার্টি ইন দ্য ওয়ার্ল্ড, ভারতীয় কংগ্রেস। ভারতীয় কংগ্রেস এটা একটা গণতান্ত্রিক পার্টি, এটা যদি আমি আপনি না বলি, তুড়ি মেরে বলি যে এটাও গণতান্ত্রিক, এগুলো খুব খেলা মন্তব্য হবে। আপনি লক্ষ্য করেন, এত হস্তি, এত রথি মহারথী থাকা সত্ত্বেও এগেন ইট কামস ব্যাক টু গান্ধী ফ্যামিলি থেকে আসছে। গান্ধী ফ্যামিলি। ওই ভাই প্রেসিডেন্ট, বোনকে নিয়ে আসতে হলো, ভাই প্রেসিডেন্ট, বোন সেক্রেটারি। ওর মা হইলে আবার জোটের চেয়ারম্যান। এখন মা বয়স, জোটের এই যে ইয়ে পরে দেখা গেল দাক্ষিণাত্য ভাই বোনকে দিয়ে ওই যে মানুষকে নিয়ে আসার একটা চেষ্টা হচ্ছে। নিশ্চয়ই মানুষের মধ্যে তার প্রভাব আছে বা চাহিদা আছে, ডেফিনেটলি। তো এটা একটা দিক বিবেচনা করা। এইটা গিয়ে যখন আপনি ইয়েকে দেখবেন, এটাকে বাংলাদেশও দেখবেন, বাংলাদেশও উদাহরণটা ভিন্ন না, একই রকম। জি। এখন প্রশ্নটা হলো এই যে নির্ভরতা, এই নির্ভরতা কাটার সাথে সমস্ত গণমানুষের মন মানসিকতার পরিবর্তনের প্রশ্ন উঠবে। সে প্রশ্নটি এরকম, মানুষ এক সময় ওই প্রতীক দেখে ভোট দেবে না, ব্যক্তিকে মানুষ নেতা। আমাদের এখানেও কিন্তু ফিচার ডেভেলপ করতেছে ডে বাই ডে। তাতে করে ওই যে পরিবারতন্ত্র, বংশতন্ত্র, সেগুলো টিকে থাকবে না, আমি তা বলছি না। আপনি পরিবারতন্ত্রের বিরুদ্ধে অনেক কথাই বলতে পারেন, কিন্তু ওই বাস্তবতা থেকে আমরা বাস্তবতা তো পরিবারতন্ত্র কেন্দ্রিক। তো পরিবারতন্ত্র কেন্দ্রিক যদি হয় তো হোসেন মোহাম্মদ এরশাদ ওই তার পরিবারের বাইরে যায়নি না, ভাইও পরিবার, স্ত্রীও পরিবার, তাহলে উত্তরাধিকার কে হবে? তো সেটার বাইরে যায়নি। তবে আমার একটা জিনিস মনে হয় যে আমাদের দেশের অন্য একটা দুটো দল, তারা একদম নিচের থেকে যেভাবে মনে করে যে ওই প্রতীক, মানে প্রতীকের সাথে ব্যক্তি ইয়ে হয়ে গেছে, একাত্ম হয়ে গেছে, এবং সেখানে প্রাধান্য ব্যক্তিটাই পাচ্ছে প্রতীকের চেয়ে। না, আমি তা বলছি না, আমি বলছি প্রতীক আর ওই ব্যক্তি সবশেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যেহেতু জাতীয় পার্টি আলোচনাটা যে জায়গায় গেছে, উপমহাদেশের কথা বলছিলেন বাদল ভাই, এবং বাংলাদেশেও বড় তিনটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটি দলের মধ্যেই এই পরিবার কেন্দ্রিক রাজনীতি, পরিবার কেন্দ্রিক নেতৃত্ব এবং পরিবার, ব্যক্তি, মার্কা, এগুলো সব একাকার হয়ে যাওয়ার কথা বলছিলেন বাদল ভাই। সেই জায়গায় এসে এখন আমার ছোট্ট দুটি প্রশ্ন, সেটি হচ্ছে যে তাহলে জনাব হোসেন মোহাম্মদ এরশাদের উত্তরাধিকার কি তার স্ত্রী হবেন না ভাই হবেন, দুজনই পরিবারের? অন্যান্য দলের কথা যদি আমরা চিন্তা করি, সেগুলো কিন্তু ওই মানে মূল পরিবারের মধ্যেই আসে, ভাই বোন তো হলো মানে তৃতীয় পরিবার। সেই জায়গায় বিরোধটা কিনা এক, আর দুই হচ্ছে যে
একই অবস্থা ধরেন বিএনপিতে শীর্ষ দুজনই হচ্ছেন পরিবারের, কিন্তু দুজন শীর্ষ নেতা বা নেত্রী ওনারা একজন দেশের বাইরে, একজন জেলে আছেন, যে কারণে বিএনপির নেতৃত্বের সংকট কিনা। আর তৃতীয় হচ্ছে আওয়ামী লীগে তো আমরা বঙ্গবন্ধু পরিবারের শেখ হাসিনার পরে তার মেয়ে বা তার ছেলে রাজনীতিতে আসার বা তার নেতৃত্ব নেওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না, সেখানে পরিবর্তন তো শেষ হয়ে যাবে কিনা, তিনটে মিলে উত্তর দিবেন। আসলে প্রথমে বলতে হবে আওয়ামী লীগ যেহেতু সরকারে আছে, একমাত্র আওয়ামী লীগই স্বচ্ছন্দে রাজনীতি করতে পারছে, এছাড়া সবগুলো দলেরই কোনো না কোনো সমস্যা আছে। কি ক্ষমতায় থাকার কারণে নাকি এটা একটা কারণ, এটাও একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ, বা জনসমর্থন একটা কারণ। সেই ক্ষেত্রেও ওনার পাশে কিন্তু আমরা দেখি কখনো কিছু বাইটা, যেমন ইলেকশনের দিন দেখলাম আমরা তার বোন মোটামুটি ভিক্টোরি একটা হাত তুলল, শেখ রেহানা, তার মেয়ে পুতুল, তার কোনো পদ নাই, তাদের আমি সেটা বলি না, তার ছেলে এখন উপদেষ্টা, অবৈতনিক উপদেষ্টা হইলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অতএব তারা 4 জন আছে। বেগম জিয়ার ছেলে, বেগম জিয়ার ছেলের বউ, বেগম জিয়ার আরেক ছেলের বউ, এরাও 4 জন দেখা যায়। আমাদের তো এখন আমরা 3 জন আছি, না কোথাও আউট না। আপনি কয়দিন আগেও এই ছোট ছেলের বউ আসছে এই প্যারেলের মুক্তির ব্যাপারে আলোচনা করার জন্য, কোনোটাই আউট না। তারপরে পর্দার আড়ালে কাজ করছে। আমাদেরও এরশাদ সাহেব, রওশন এরশাদ, জিএম কাদের, এরা মোটামুটি এক জায়গায় আছে। ওনার খুব আর্লিয়ে যে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পাকিস্তানে ছিল, বাংলাদেশে ছিল, চাকরি করছে, এসব দীর্ঘদিন আছে, চাকরি চলে গেছে, তখনও আছে। তারপরে দেহরাদুনে ট্রেনিংয়ে গেছে বঙ্গবন্ধুর সময়, সেই সময় আছে। তারপরে আপনার গিয়া এই ক্ষমতায় রাষ্ট্রপতি, সেনাপ্রধান, তখনও আছে। যখন বিরোধী দলে আসলো, তার সাথে জেল কিন্তু খাটছে কে? রওশন এরশাদ আর শাদ এরশাদ, আর আরেক তার পরিবারই, কিন্তু আমরা কিন্তু তার সাথে জেল কাটিনি। পরবর্তীতে আমাদের সব নেতাকর্মীকে জেল দিয়েছে, আমাদের বিশেষ করে যারা মন্ত্রী ছিল, এমপি ছিল এবং জাতীয় পার্টির সিনিয়র নেতাদের জেলে নিয়ে গেছে, এবং অত্যাচার, নিপীড়ন, নির্যাতন বিএনপি যা করেছে, সেটা এখন আওয়ামী লীগ বিএনপিকে কিছু দীক্ষা দিচ্ছে আর কি, আগে কি করেছিস তার দীক্ষা দিচ্ছে আর কি। তো যাই হোক, আমি একটা মনে করি, দেখেন আমরা এরশাদ সাহেবকে জেলে নেওয়ার পরে আমরা কিন্তু রাজপথে ছিলাম, গুলি খেয়েছি, মার খেয়েছি। আপনার একাধারে সেনাবাহিনী আমাদের অ্যাটাক করেছে, আমাদের অ্যাটাক করেছে পুলিশ, আমাদের অ্যাটাক করেছে পাবলিক, মানে বিএনপির ছাত্রদল, যুব দলের লোকজনও আমাদের অ্যাটাক করেছে। আমরা এইরকম প্রতিকূলতার মধ্যেও আমরা আন্দোলন করে 96-এর নির্বাচনে এরশাদ সাহেব 5টি সিট সহ আমরা 34টা সিট পেয়ে, তখন বিএনপি আমাদেরকে সরকার গঠনের জন্য অনুরোধ করেছিল যে তারা আমাদের সমর্থন দিবে, কিন্তু এরশাদ সাহেব না দিয়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে 96-এ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ। আমি আরেকটু বলি, পরবর্তীতে এই জেল থেকে বেরিয়ে এসে রওশন এরশাদ এই জাতীয়, মানে 92 দিকে জেল থেকে বেরিয়ে এসে জাতীয় পার্টি সুসংগঠিত করার জন্য তৎকালীন আমাদের বড় বড় নেতা মিজান চৌধুরী, মওদুদ আহমেদ, কাজী জাফর আহমেদ, শাহ মোয়াজ্জেম, আনোয়ার হোসেন মঞ্জু, বিশাল বিশাল নেতাদের নিয়ে উনি দলটাকে, ওনার ভূমিকাটাই ছিল মূল, এই জায়গাটা ওনার দলটাকে উনি গড়ে তুলেছেন। সেই জন্য বিশেষ করে আমরা 5ই জানুয়ারি নির্বাচন অংশগ্রহণ করব কি করব না, এরকমটা সিদ্ধান্তহীনতা রওশন এরশাদের ভূমিকা অপরিসীম। আমি মনে করি স্যারের কাছে, স্যারের পরিবার এবং তার বিগত দিনে যেভাবে পরিবার তার পাশে দাঁড়াইছে সেভাবেই থাকবেন এবং এই নেতৃত্ব টিকে থাকবেন। সময় একদম শেষ হয়ে গেছে বাদল ভাই। এই 3 দলের আমি পরিবার কেন্দ্রিক রাজনীতির কথা বলছিলাম, তার ভবিষ্যৎ হয়তো অনেক বড় করে বলার সুযোগ আছে, সময় একদম শেষ, যদি ছোট করে বলতেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, 3টা মিলিয়ে একটা কথা বলি। জি, ডেমোক্রেসি জি কোনো টুথপেস্ট না, আপনার দোকানে গিয়ে আমাকে একটা গণতান্ত্রিক টুথপেস্ট, এইসব কিচ্ছু নাই। ডেমোক্রেসি ইজ এ প্রসেস, এবং ডেমোক্রেসি ইজ নট এ সিস্টেম অনলি, ইটস এ কালচার টু। প্র্যাকটিস করার ব্যাপার। এই কালচারটা অ্যাচিভ করতে কোনো রাষ্ট্রের 700 বছর লাগছে, কারো 200 বছর, কারো 100 বছর লাগছে। দিক থেকে আমাদের বেশি সময় যায় নাই। দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমি খুব ডেফিনেটলি মনে করি আমাদের দেশে গণতন্ত্রটা দুর্বল হতে পারে, বাট গণতন্ত্র এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকলে
আলটিমেটলি জনগণই একদিন সিদ্ধান্ত নেবে কাকে অ্যাবান্ডন করবে, এবং কাকে রাখবে, কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে। সো আমার শেষ কথা, if the process continues, whatever is the result, people will decide that, so be it. থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ জনাব মহিউদ্দিন খান বাদল, অনেক ধন্যবাদ জনাব আব্দুস সবুর খান আসুদ। আপনাদের প্রত্যেকে ধন্যবাদ যারা শুরু থেকে ছিলেন এবং পরে যোগ দিয়েছেন এবং প্রশ্ন করে অংশ নিয়েছেন। প্রত্যেকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। কাল আবারও দেখা হবে ভিন্ন বিষয় এবং অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো এবং অবশ্যই নিরাপদে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।